পাঠশালা টরন্টোর ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজ শুনবেন পুষ্পময়ী বসু অনুদিত বিশ্বজুড়ে বহুল পঠিত মাক্সিম গোর্কির মা উপন্যাসের তৃতীয় পর্ব। মা উপন্যাসের পাঠ আজীবন সংগ্রামী কমরেড মা লতিফা আজিম মায়ার স্মৃতিতে নিবেদিত। পাঠে আছি ফারহানা আজিম শিউলি। 12। ভ্লাসভদের ধূসর রঙের ছোট্ট বাড়িটার ওপর ক্রমশ বেশি করে বস্তির সকলের নজর পড়ছে। তাতে একদিকে যেমন প্রচুর সন্দিগ্ধ সাবধানতা আর অস্পষ্ট শত্রুতা, তেমনি অন্যদিকে একটা সরল বিশ্বাসী কৌতূহলও আছে। এক এক সময় হঠাৎ কেউ আসে, চুপি চুপি চারদিকে চেয়ে শুধোয় পাভেলকে, দেখো ভাই, তুমি তো মেলায় বই পড়েছ, আইন কানুন জানো, আমায় একটু বলে দেবে? পুলিশি জুলুম অথবা মালিকের অন্যায় ব্যবহারের খবর নিয়ে এসেছে হয়তো সে। গোলমেলে ব্যাপার হলে এক পরিচিত উকিলের কাছে একটা চিরকুট দিয়ে পাঠিয়ে দেয় পাভেল, কিন্তু যখন পারে নিজেই একটা সমাধান করে দেয়। নেহাত অল্প বয়স হলেও গম্ভীর প্রকৃতির এই ছেলেটির উপর ক্রমশই লোকের শ্রদ্ধা বাড়ে। সবকিছুতে সোজাসুজি কথা বলে, চাল নেই, ভয় ডর নেই, যা ধরবে তাই করে ছাড়বে, চোখ কান সব খোলা, এক মনে সব শোনে, যে কোনো ঝগড়াঝাঁটি হলে খুঁজে বের করবেই মানুষে মানুষে সম্পর্কের অন্তহীন দৃঢ় যোগসূত্রটি। একটা ব্যাপারে পাভেলের খুব মর্যাদা বেড়ে গেল। কারখানার চারদিকটা ঘিরে পচা পানায় ভরা একটা জলা ছিল। জঙ্গল হয়ে গিয়েছিল জলাটা। গ্রীষ্মকালে হলদে রঙের গ্যাস উঠত আর মশার ডিপো হয়ে থাকত। গোটা বস্তিতে ঘরে ঘরে জ্বর লেগে থাকত ওই কারণে। জলাটা কারখানারই সম্পত্তি। সেবার এক নতুন ডিরেক্টর এলেন। তিনি দেখলেন ওটার জল নিকাশের বন্দোবস্ত হলে বেশ 2 পয়সা মুনাফা হয়, সেই সঙ্গে পিট নিষ্কাশন করাও সম্ভব। সুতরাং বস্তি উন্নয়নের জিগির তুলে জল নিকাশের খরচ বাবদ শ্রমিকদের মজুরির রুবল পিছু 1 কোপেক কাটার হুকুম দিয়ে ফরমান জারি করলেন। শ্রমিকরা খেপে গেল। বিশেষ করে আরও খেপল ট্যাক্সটা দিতে হবে শুধু শ্রমিকদেরই, কর্মচারীদের মাফ। নোটিশটা বেরোলো শনিবার। পাভেল সেদিন কারখানায় আসেনি, শরীর ভালো ছিল না, সুতরাং কিছুই জানতে পারেনি ও। পরের দিন গির্জায় প্রাতঃকালীন উপাসনার পর ওর কাছে এলো কারখানার ঢালাইখানার পুরনো কর্মী বুড়ো সিজভ, সৌম্য চেহারা, আর এলো সেই লম্বা মেজাজি মেকানিক মাখতিন। তাদের কাছেই শুনল ও ব্যাপারটা। ধীরে সুস্থে সশ্রদ্ধভাবে বলল সিজভ, আমরা বয়স্করা বৈঠক করে ব্যাপারটার আলোচনা করেছি। তুমি সব জানো শোনো, তাই তোমার কাছে আমাদের পাঠানো হয়েছে জানবার জন্য যে ডিরেক্টর আমাদের পয়সা দিয়ে মশা মারতে পারবেন এমন কোনো আইন আছে কিনা। মাখতিন তার কুঁতকুঁতে চোখ লাল করে বলল, 4 বছর আগে শালারা টাকা নিয়েছে গোসলখানা করবে বলে। 3,800 রুবল উঠেছিল। সে শালার গোসলখানার টিকিটেও চোখে দেখলুম না আজ অবধি। ব্যাপারটা যে অন্যায় বুঝিয়ে দিল পাভেল। তাছাড়া ওই ব্যাপারটায় মস্ত মুনাফা লুটবে কারখানার মালিকেরা। মুখ হাঁড়ি করে চলে গেল দুজনে। মা ওদের এগিয়ে দিয়ে এসে হেসে বলল, তুই দেখি বুড়োদেরও বুদ্ধি জোগাস। পাভেল জবাব দিল না। টেবিলে গিয়ে ভুরু কুঁচকে খসখস করে কি একটা লিখে মাকে ডেকে বলল, একটা কাজ করবে মা, এই চিঠিটা শহরে নিয়ে যাবে এক জায়গায়। বিপদ টিপদ আছে? আছে বই কি, সেখানে আমাদের কাগজ ছাপা হয়। এই কোপেক নিয়ে আমাদের এ ব্যাপারটা এবারকার কাগজে বের করতে হবে। এক্ষুনি যাচ্ছি আমি। এই প্রথম কাজের ভার পাওয়া ছেলের কাছ থেকে কিছু গোপন না রেখে ব্যাপারটা বুঝিয়েও দিয়েছে, তাইতে মা মহা খুশি। তৈরি হতে হতে বলল, আমি বুঝতে পেরেছি, এইভাবেই শুষছে ওরা।
হ্যাঁ, কি নাম বললি? ইয়েগর ইভানভিচ, না? মায়ের ফিরতে রাত হলো। অত্যন্ত ক্লান্ত হলেও বেশ খুশি। সাশাকে দেখলাম ওখানে, তোকে নমস্কার জানিয়েছে। ইয়েগর ইভানভিচ ভারী সাদাসিধে মানুষ, খুব ফুর্তিবাজ, বেশ মজা করে কথা বলে। পাভেল আস্তে আস্তে বলে, তোমার তাহলে ভালো লেগেছে ওদের? বেশ ভালো। কি সাদাসিধে রে ওরা! মানুষ সাদাসিধে হলে খুবই ভালো। তোকে ওরা সকলেই খুব মানে দেখছি। সোমবারও পাভেল কাজে যেতে পারল না, মাথা ধরেছে। দুপুরে খাবার ছুটির সময় ফিওদর ছুটতে ছুটতে এসে উপস্থিত, ভীষণ উত্তেজিত, হাঁপাচ্ছে, কিন্তু খুব খুশি। শিগগির চলো, ও চেঁচিয়ে বলল। সারা কারখানায় কি কাণ্ড! তোমাকে ডাকছে। সিজভ ও মাখতিন বলল, তুমিই সবচেয়ে ভালো করে বুঝিয়ে দিতে পারবে। শিগগির এসো, দেখবে। পাভেল চুপচাপ জামাকাপড় পরতে শুরু করে দিল। মেয়েরাও সব এসে জোর চেঁচাচ্ছে। মা বলল, দাঁড়াও, আমিও আসছি। কি ব্যাপার কি? পাভেল বলল, চলো মা। একরকম দৌড়েই চলল ওরা। কারো মুখে কথা নেই। উত্তেজনায় মায়ের যেন দম বন্ধ হয়ে আসছে। মনে হচ্ছে খুব বড় একটা কিছু ঘটবে। কারখানার গেটে একদল স্ত্রীলোক রেগে চিৎকার করছে। ইয়ার্ডে ঢুকে ওরা তিনজন গিয়ে পড়ল একটা উত্তেজনা মুখর ঘন জটলার মধ্যে। মা দেখল কামারশালার লাল ইটের দেয়ালের দিকে পিঠ করে একটা পুরনো লোহালক্করের স্তূপের ওপর দাঁড়িয়ে আছে সিজভ, মাখতিন, ভিয়ালভ আর আরও জন ৫-৬ মাঝবয়সী শ্রমিক। এদের প্রভাব প্রতিপত্তি আছে শ্রমিক মহলে। সকলেরই মুখ এদিকে। কে একজন চেঁচিয়ে উঠল, এই যে ভ্লাসভ আসছে। ভ্লাসভ, এদিকে এদিকে চলে এসো হে। চারদিক থেকে চিৎকার ওঠে, এই চুপ চুপ, গোল করো না। কাছেই কোথা থেকে রিবিনের মসৃণ স্বর শোনা যায়, এ আমাদের হকের লড়াই ভাই সব। কানাকড়ির জন্য লড়তে আসিনি, পয়সাটার জন্য হেদিয়ে মরছি না আমরা। আমাদের পয়সাটা তো অন্য পয়সার চাইতে বেশি গোল নয়, তবে হ্যাঁ, ওজনে ভারী বটে। বড় সাহেবের রুবলের চাইতে আমাদের একটি কোপেকের ওজন বেশি, রক্ত বেশি আছে তাতে। কোপেকের জন্য ভাবছি না, ভাবছি রক্ত, ন্যায়ের কথা, বুঝলে কি না? ভিড়ের মধ্যে যেন ধপ করে পড়ে শব্দগুলো, উত্তেজিত কোলাহল ওঠে। হক কথা কইছো দোস্ত, হক কথা। বাহ খাসা, জবর বলা বলেছ। এই যে ভ্লাসভ এসেছে, ভ্লাসভ। সকলের কণ্ঠ এক হয়ে মিশে শব্দের ঘূর্ণিঝড় ওঠে। তলিয়ে যায় মেশিনের ঘর ঘর, বাষ্পের ভসভসানি, তারের ঝনঝনানি। চারদিক থেকে লোক ছুটে আসে হাত নেড়ে। আগুন ছড়ানো তীক্ষ্ণ ভাষায় পরস্পরকে উত্তেজিত করে। শ্রান্ত মানুষগুলোর পাঁজরার তলায় গোপনে যে অসন্তোষ গুমড়ে আছে, আজ সেটা নাড়া খেয়ে যেন আগুন হয়ে উঠেছে। জয়ের উল্লাসে হাজার শিখা তুলে নাচতে নাচতে আকাশ পানে উঠছে, ছড়িয়ে পড়ছে কালো ডানা। দুর্নিবার এক শক্তির টানে মানুষকে ডুবিয়ে ভাসিয়ে ছিনিয়ে টেনে নিয়ে চলেছে বিদ্বেষ রূপান্তরের জ্বলন্ত অগ্নিশিখায়, আছড়ে ফেলছে পরস্পরের গায়ে। জটলার ঠিক মাথায় উঠেছে ধুলো আর ঝুলকালির মেঘ। ঘর্মাক্ত মুখগুলো জ্বলে উঠছে, গাল ভিজে গেছে চোখের কালো জলে। কালো কালো মুখের মধ্যে ঝলকে উঠছে চোখ আর দাঁতগুলো। পাভেল সিজভ আর মাখতিনের পাশে গিয়ে দাঁড়ালো। কমরেডগণ, ডাক দিল। মায়ের চোখে পড়ল পাভেলের মুখখানা ফ্যাকাশে হয়ে গেছে,
ঠোঁট কাঁপছে। অজান্তেই ভিড় ঠেলে এগিয়ে আসে মা। বিরক্ত চিৎকার ওঠে, কেন ঠেলছো অমন করে? মা ধাক্কা দেয়, ধাক্কা খায়, কিন্তু থামলে চলবে না, এগিয়ে যেতে হবে, দাঁড়াতে হবে ছেলের পাশে। কনুই দিয়ে কাঁধ দিয়ে ঠেলে সামনে এগিয়ে আসে মা। বুক ভরে পাভেল ডাকে, কমরেডগণ। এক উদ্দাম আনন্দ যেন ঢেউ দিয়ে উঠছে ভেতর থেকে। কথাটার গভীর অর্থ আছে তার কাছে। ওর গলা বন্ধ হয়ে আসে। ইচ্ছে হয় ন্যায়ের স্বপ্নে উদ্দীপ্ত ওর হৃৎপিণ্ডটাকে উপড়ে নিয়ে ছুঁড়ে ফেলে দেয় এইসব লোকেদের সামনে। আবার হাঁকে, কমরেডগণ। এই ডাকে বুকে শক্তি আসে, আনন্দের জোয়ার জাগে। আমাদেরই দৌলতে দুনিয়া বেঁচে আছে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরাই সবার রুটি যোগাই। আমরাই গির্জা গড়ি, কারখানা বানাই, শেকল তৈরি করি, টাকাও বানাই আমরাই। ঠিক বলেছ, চিৎকার করে ওঠে রিবিন। খাটবার বেলায় আমরা প্রথম, কিন্তু জীবনে আমাদের স্থান সবচেয়ে পেছনে। কে ভাবে আমাদের কথা? আমাদের ভালো কে চায়? কেউ কি আমাদের মানুষ বলে মনে করে? না, কেউ না, কেউ না। প্রতিধ্বনির মতো কে একজন বলে উঠল, কেউ না। বলতে বলতে পাভেল ক্রমশ নিজেকে সামলে নেয়। তার স্বর সহজ, শান্ত হয়ে আসে। ভিড় ওর দিকে এগিয়ে আসে। সহস্র শীর্ষ এক দেহ। সহস্র ব্যগ্র চোখের নিবিষ্ট দৃষ্টি বক্তার মুখের ওপর তুলে ধরে তার প্রতিটি কথা যেন নিঃশেষে পান করছে জনতা। যতদিন না আমরা মনে প্রাণে জানব যে আমরা সবাই ভাই, এক পরিবারের মানুষ, একজোট হয়ে দাবির লড়াইয়ে হাত মেলাবার শপথ নিচ্ছি, ততদিন আমাদের ভাগ্য ফিরবে না। একটা কর্কশ গলায় চিৎকার ওঠে, আসল কথা এসো। মায়ের পাশেই দাঁড়িয়েছিল লোকটা। দুদিক থেকে দুটি প্রতিবাদের ধমক শোনা যায়। ফোড়ন কেটো না বলছি। কেউ কেউ কপাল কোঁচকায়। বিষণ্ণ চোখে তাদের অবিশ্বাস। চিন্তান্বিতভাবে অনেকে আবার পাভেলের মুখ দেখে সন্ধানী দৃষ্টিতে। কেউ বা বলে, লোকটা সমাজতন্ত্রী, কিন্তু ভারী শেয়ানা হে। এক চোখো একটা ঢ্যাঙা লোক বলে, না হে, বেশ বলছে, খাঁটি কথা বলছে। কমরেডগণ, এটা বোঝার সময় হয়েছে যে আমাদের কেউ সাহায্য করবে না। আমাদের সহায় আমরা নিজেরা। শত্রুকে দাবাতে যদি চাই, তবে আমাদের এক শপথ নিতে হবে। সকলের তরে সকলে আমরা, সকলে আমরা একের তরে। মাখুতিন শূন্যে বদ্ধ মুষ্টি আস্ফালন করে বলে, হক কথা বলেছে পাভেল। পাভেল বলে চলে, কোথায় ডিরেক্টর সাহেব? তাকে ডাকা দরকার। জনতার ওপর দিয়ে যেন একটা ঝোড়ো হাওয়ার ঝাপটা বয়ে গেল। দুলে উঠল জনসমুদ্র। বহু কণ্ঠ একসঙ্গে হাঁকল, ডাকো, ডিরেক্টরকে ডাকো। একটা প্রতিনিধি দল পাঠানো হোক তার কাছে। মা ঠেলে ঠুলে আরো সামনে আসে। নিচ থেকে ছেলের মুখের দিকে তাকিয়ে গর্বে বুক ভরে ওঠে। পাভেল দাঁড়িয়ে আছে বুড়োদের মধ্যে, সবাই যাদের মান্য করে। তারা সবাই শুনছে তার কথা, তাকে সমর্থন করছে সকলে। অন্যদের মতো পাভেলের মাথা গরম হয়নি। ভাষায় এতটুকু খারাপ কিছু নেই, দেখে মায়ের ভালো লাগে। গালিগালাজ, ক্রুদ্ধ চিৎকার চারধার থেকে চোখা চোখা হয়ে ছোটে, যেন টিনের চালে শিলাবৃষ্টি হচ্ছে। পাভেল তার বড় বড় চোখ দুটো দিয়ে যেন জনতার মধ্যে কি খোঁজে। প্রতিনিধি পাঠানো হোক, প্রতিনিধি। সিজভ, ভ্লাসভ, রিবিন, রিবিন। দাঁতের পাটি শক্ত আছে হে রিবিনের।
হঠাৎ চিৎকার থেমে একটা চাপা আওয়াজ ওঠে, নিজেই আসছে, নিজেই আসছে, ডিরেক্টর সাহেব। লম্বাটে মুখ, সূক্ষ্মাগ্র দাড়ি, দীর্ঘকায় একজন কাকে পথ করে দেয় ভিড়ের মানুষ। সে শুধু একটা হাত লোক সরানোর ভঙ্গিতে একটু নেড়ে নেড়ে চলছে, কারো গায়ে হাত ঠেকছে না। চোখ কুঁচকে দুনিয়া দেখা প্রভুর পাকা দৃষ্টি দিয়ে মানুষগুলোর মুখ নিরীক্ষণ করতে করতে সে চলেছে। লোকে টুপি খুলে ফেলে, মাথাগুলো নুয়ে যায়। লোকটি প্রতি নমস্কার না করে এগিয়ে আসে। ওরা ভ্যাবাচেকা খেয়ে বোবা হয়ে যায়, অপ্রস্তুতের মতো বোকাটে হাসি হাসে, আর হাতে নাতে ধরা পড়ে যাওয়া দুষ্টু ছেলের মতো আর করব না গোছের মুখ করে চেয়ে থাকে। মায়ের পাশ দিয়ে যেতে যেতে লোকটার কঠিন দৃষ্টি মায়ের মুখের উপর দিয়ে পিছলে গিয়ে পড়ে সেই লোহালক্করের স্তূপটার সামনে। কে যেন একখানা হাত বাড়িয়ে দিল উঠতে সাহায্য করার জন্য, কিন্তু সেদিকে তাকালোও না সে। জোর একটা স্বচ্ছন্দ লাফ দিয়ে উঠে দাঁড়ালো পাভেল আর সিজভের সামনে। ব্যাপারটা কি? এ কিসের মিটিং হচ্ছে? কাজ বন্ধ রেখেছো কেন সব? কয়েক সেকেন্ডের জন্য সব নিঝুম। হাজার মাথা নড়ছে, ক্ষেত ভরা গমের শীষের মতো। সিজভ টুপি খুলে একটু কাঁধ ঝাঁকানি দিয়ে মাথাটা নিচু করল। জবাব দাও, ডিরেক্টর চিৎকার করে ওঠে। পাভেল সামনে এসে দাঁড়ায়। সিজভ আর রিবিনের দিকে দেখিয়ে দিয়ে বলল, আপনার কাছে আমাদের দাবি পেশ করবার জন্য সহকর্মীরা আমাদের ৩ জনকে প্রতিনিধি নির্বাচন করেছেন। আমাদের দাবি, পয়সা কাটার যে হুকুম জারি করা হয়েছে তা প্রত্যাহার করা হোক। পাভেলের দিকে না তাকিয়ে ডিরেক্টর জিজ্ঞেস করল, কেন? পাভেল জোর গলায় বলে, কারণ আমরা মনে করি ওটা অন্যায় ট্যাক্স। আপনি কি মনে করেন জলার জল নিকাশের প্রস্তাবটা আমাদেরই স্বার্থে? মজুরদের লুটবার জন্য? ওদের ভালোর জন্য নয়? আজ্ঞে হ্যাঁ, পাভেল জবাব দেয়। রিবিনের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে ডিরেক্টর, আপনারও ওই মত? আমাদের সকলেরই একমত। সিজোভের দিকে তাকিয়ে বলে, আপনি মশায়? আমারও ওই মত। আমাদের পয়সাটা না হয় নাই কেড়ে নিলেন। সিজোভের মাথাটা যেন আরও ঝুঁকে যায়, মুখে একটা অপরাধের হাসি। ধীরে ধীরে সমস্ত জনতাকে একবার দেখে নিয়ে ডিরেক্টর কাঁধ ঝাঁকুনি দেয়। পাভেলের মুখের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলে, আপনাকে তো বুদ্ধিজীবী গোছের লোক মনে হয়। আপনিও বুঝতে পারছেন না জলাটা পরিষ্কার হলে কত উপকার হবে? সকলে শুনতে পায় এমনি গলায় পাভেল বলে, কারখানার খরচায় হলে সবাই বুঝবে। শুকনো জবাব আসে, কারখানা তো দানছত্র খুলে বসেনি। আমার হুকুম, এই মুহূর্তে সকলে কাজে ফিরে যাও। কোনো মুখের দিকে না চেয়ে সাবধানে লোহালক্করের খোঁচা বাঁচিয়ে নামতে যায় ডিরেক্টর। ভিড়ের মধ্যে অসন্তোষ গুনগুনিয়ে ওঠে। ডিরেক্টর থেমে পড়ে হাঁকে, এর মানে? স্তব্ধতা ভেঙে একটা একক কণ্ঠ শোনা যায়, নিজেই কাজ করো গে, যাও। শুকনো ধারালো গলায় ডিরেক্টর বলে, ১৫ মিনিটের মধ্যে যদি সবাই কাজে হাত না দিয়েছ, প্রত্যেকের জরিমানা হবে। আমার হুকুম। আগের মতোই পথ করে চলে যায় ডিরেক্টর ভিড়ের মধ্য দিয়ে। এবার কিন্তু পেছন পেছন একটা চাপা গর্জন শোনা যায়, আর ডিরেক্টর যতই দূরে যায় চিৎকার ততই উঁচুতে ওঠে, আর যাবে কথা বলতে ওর সঙ্গে? হলো তো, খুব হয়েছে, হায় রে কপাল। পাভেলের দিকে ফিরে চিৎকার করে জিজ্ঞাসা করে, এবার কি করতে হবে বলো তো উকিল মশাই? খুব বলেছ হে পাভেল, কিন্তু ডিরেক্টর তোমার সব কথা মন থেকে মুছে ফেলে দেয় যে।
চারদিক থেকে প্রশ্ন, এবার তারা কি করবে? চিৎকার জোরালো হয়ে ওঠে। জবাব দেয় পাভেল, আমার প্রস্তাব, যতক্ষণ না আমাদের দাবি আদায় হয় আমরা কাজ বন্ধ রাখব। চারদিক থেকে উত্তেজিত টিকা টিপ্পনি ওঠে। বোকা পেয়েছো আমাদের? তার মানে ধর্মঘট বলতে চাও? একটা কোপেকের জন্য? কেন? ধর্মঘট নয় কেন? আমাদের সবাইকে জবাব দিয়ে দেবে। তাহলে কাজ করবে কে শুনি? জোগাড় করে নেবে। জুডাসের দল? তেরো। পাভেল নেমে এসে মায়ের পাশে দাঁড়ায়। জনতা উত্তেজিত। ওদের উত্তেজিত কথা কাটাকাটি চেঁচামেচি শোনা যায়। রিবিন পাভেলের কাছে সরে আসে। বলে, স্ট্রাইক হবে না। যত সব হাড় হাবাতের দল। বড় জোর ১০০-৩ তোমার পক্ষে যদি আসে তাহলেই বেশি। এত আবর্জনা এক কোদালে উঠবে না। পাভেল নীরব। সহস্র শির জনতা ওর চোখের সামনে দুলছে। ওর চোখের দিকে চেয়ে আছে। কি যেন দাবি ওই দৃষ্টিতে। একটা অস্থিরতায় ওর বুকটা আন্দোলিত হয়। এত যে কথা, এত বোঝানো, সব কি হাওয়ায় উড়ে গেল? চিহ্নও নেই কোথাও। বহুদিনের তৃষ্ণার্ত মাটির ওপর ছিটে ফোঁটা বৃষ্টির মতোই একেবারে নিশ্চিহ্ন হয়ে গেল। বড় ক্লান্ত, মন মরা হয়ে বাড়ির দিকে ফেরে পাভেল। মা আর সিজোভ পেছনে, রিবিন পাশে, কানের কাছে বকবক করতে করতে চলেছে। বক্তৃতাটা বেশ দিলে, কিন্তু ঠিক ওদের মনের মধ্যে ঢোকেনি। একেবারে ওদের কলজের মধ্যে ঢুকিয়ে দিতে হবে। খালি যুক্তিতর্ক দিয়ে ওদের বোঝানো যাবে না। একেবারে ভেতর তাক করে ছুঁড়ে দিতে হবে আগুন। ইয়া বড় পা, এই পাতলা মিহি জুতোয় আঁটবে কেন? সিজফ বলে মাকে, তা আমাদের বুড়োদের মরার সময় এসেছে। এখন সব নতুন কালের নতুন ধাঁচের মানুষ। আমরা কিভাবে বেঁচেছি? হামাগুড়ি দিয়েছি, মাটিতে মাথা ঠেকিয়ে সেলাম করেছি। আর আজকাল এখনকার ছোঁড়াদের মগজ খুলেছে। হয়তো আরো বেশি ভুল করছে তারা, কিন্তু মোট কথা আমাদের মতো নয় ওরা। ডিরেক্টরের মুখের উপর সমানে সমানে জবাব দিয়ে এলো। যাক বাবা পাভেল, তাহলে পরে দেখা হবে ক্ষণ। যেভাবে সবার হয়ে লড়ছ, খুব ভালো। ভগবান তোমার সহায় হবেন। হয়তো পথ খুঁজে পাবে। চলে গেল সিজফ। রিবিন গজগজ করে, যাও মরগে যাও। ওহ, এরা আবার মানুষ? মানুষ নয়, পুটিং, পুটিং, ছ্যাঁদা বোঝাবার পুটিং। ডেলিগেট ডেলিগেট করে কারা চেঁচিয়েছিল জানো পাভেল? ওরাই রটিয়ে বেরিয়েছিল তুমি সমাজতন্ত্রী, আর যত গোলমাল বাঁধাচ্ছ তুমি। ভেবেছে চাকরি যাবে ছোড়াটার? যেমন কুকুর তেমনি মুগুর। পাভেল জবাব দেয়, ওদের দিক থেকে ওরা ঠিকই করেছে। তা বই কি, নেকড়ে যখন নেকড়ের মাংস ছিঁড়ে খায় ঠিক করে বই কি। রিবিনের মুখ কালো হয়ে ওঠে। স্বরটা কেমন অদ্ভুত কাঁপা কাঁপা। শুধু কথায় চিঁড়ে ভেজবে না হে, কষ্ট সইতে হবে, রক্ত দিয়ে কথা ভেজাতে হবে তবে। সারাদিন ছন্ন ছাড়ার মতো ঘুরে বেড়ায় পাভেল। ক্লান্তিতে যেন দেহটা চলে না। মনটা কেমন ভারী হয়ে আছে। ওর জ্বালা ধরা চোখ দুটো চারদিকে কি যেন খুঁজে খুঁজে বেড়ায়। মা লক্ষ্য করে, কি হয়েছে রে পাশা?
সাবধানে জিজ্ঞাসা করে। মাথা ধরেছে একটু। কি একটা ভাবতে ভাবতে পাভেল জবাব দেয়, একটু শোগে যা, আমি ডাক্তারকে খবর দিই। না মা, দরকার নেই, তাড়াতাড়ি বলে ওঠে সে। তারপর মৃদু গলায় বলে, আমার বয়স কম, জোরও নেই তেমন, সেই হয়েছে মুশকিল। ওরা আমায় বিশ্বাস করেনি, আমার সত্যি কথাটিকে ঘিরে দাঁড়ালো না, মানে ব্যাপারটা বুঝিয়ে বলতে পারিনি। আমার এত বিশ্রী লাগছে, নিজের ওপর নিজেরই রাগ হচ্ছে। ওর নিভে যাওয়া মুখখানার দিকে তাকিয়ে সান্ত্বনা দেবার চেষ্টা করে মা। চুপি চুপি বলে, একটু সবুর করো, আজ বোঝেনি, কাল বুঝবে। উচ্চকণ্ঠে বলে ওঠে পাভেল, বুঝতেই হবে ওদের। হ্যাঁ, আমি পর্যন্ত তোর সত্য দেখতে পেয়েছি। পাভেল মায়ের কাছে এসে বলে, তুমি কি ভালো মা, বলেই চলে যায়। চমকে ওঠে মা। ছেলের শান্ত কথাগুলো যেন হঠাৎ আগুনের ছোঁয়া লাগিয়ে দিল গায়ে। হাতটা বুকের ওপর ধরে সে চলে গেল, যেন সযত্নে বহন করে নিয়ে চলেছে ছেলের আদর। সেই রাত্রিরে আবার পুলিশ এলো। মা ঘুমিয়ে পড়েছিল, পাভেল শুয়ে শুয়ে বই পড়ছিল। ঘরে বাইরে ওপরে নিচে সারা বাড়িটা ওরা তীব্র আক্রোশের সঙ্গে তছনছ করে ফেলল। সেদিনকার সেই হলদেমুখ অফিসার ঠিক সেদিনের মতোই, ঠাট্টা টিটকিরি অপমান আর আঁতে ঘা দিয়ে কথা, তেমনি নিষ্ঠুর উল্লাস। মা এক কোণে চুপ করে বসে, চোখ থাকে ছেলের দিকে। নিজের উত্তেজনা চেপে রাখতে চেষ্টা করে পাভেল, কিন্তু অফিসারটা যখন গায়ে হুল ফুটোচ্ছে, হাতখানা তার নিষ্পিস করে। মা বোঝে কি কষ্টে ছেলে জবাব না দিয়ে চুপ করে আছে, পুলিশের ওই ঠাট্টা মুখ বুজে সহ্য করে যাচ্ছে। প্রথম দিনকার মতো আজ আর তত ভয় করেনি মার। আজ এই ধূসর উর্দি পরা নিশাচরগুলোর উপর ঘৃণাই হয় বেশি। এই ঘৃণাই তার ভয় ঘুচিয়ে দিয়েছে। পাভেল এক ফাঁকে মায়ের কানে কানে বলে, আমায় নিয়ে যাবে। জানি, মাথা নিচু করে স্তিমিত স্বরে বলে মা। বুঝতে বাকি ছিল না মায়ের, আজকে মজুরদের কাছে পাভেল যা বলেছে তাতে তার হাজতবাস হবে। কিন্তু সবাই তো ওর কথায় সায় দিয়েছিল, তারা সবাই নিশ্চয় লড়বে পাভেলের জন্য, তাহলে আর বেশি দিন ওকে আটকে থাকতে হবে না। ছেলের গলা জড়িয়ে ধরে কাঁদার ইচ্ছে হয় মায়ের, কিন্তু অফিসারটা সামনে দাঁড়িয়ে চোখ কুঁচকে তাকিয়ে আছে। ওর ঠোঁট আর গোঁফের বাঁকা ভঙ্গিতে বেশ বোঝা যাচ্ছে লোকটা চায় মা কাঁদুক, ওর হাত পা ধরে কাকুতি মিনতি করুক। শক্ত হয়ে বুক বেঁধে দাঁড়ায় মা, হাত ধরে ছেলের। দম বন্ধ হয়ে আসতে চায়, তবু অতি ধীরে অতি নরম সুরে বলে, আচ্ছা আয় তবে, দরকারি জিনিস নিয়েছিস তো সব? সব নিয়েছি, মন টন খারাপ করো না কিন্তু তুমি। ঠাকুর তোর সহায় হন। পাভেলকে নিয়ে চলে গেল। একটা আর্ত চাপা কান্নায় ওইখানেই বেঞ্চির ওপর ভেঙে পড়ে মা, দেয়ালে হেলান দিয়ে বসে। অমনি করেই বসতো ওর স্বামী। গভীর ব্যথা আর অসহায়তায় মনটা যেন নিঃসাড় হয়ে গেছে। মাথাটা এলিয়ে আসে দেয়ালে। ধীরে ধীরে টানা অস্ফুট স্বরে অনেকক্ষণ ধরে সে কাঁদল। আহত হৃদয়ের সবখানি ব্যথা যেন গলে গলে বেরিয়ে এলো কান্না হয়ে।
আর চোখের সামনে অসাড় একটা দাগের মতো দাঁড়িয়ে রইল পুলিশকর্তার পিঙ্গল মুখখানা, তার বিরল কেশ গোঁফ আর উল্লসিত বাঁকা চোখ। মায়ের বুকের মধ্যে জমে ওঠে গভীর কালো ঘৃণার মেঘ। যারা সন্তানকে কেড়ে নেয় মায়ের কাছ থেকে, তাদের প্রতি ঘৃণা। ছেলের অপরাধ কি? সে শুধু ন্যায় বিচার চেয়েছিল। বড় ঠান্ডা, শার্শিতে বৃষ্টির শব্দ। মায়ের মনে হয় ধূসর পোশাক পরা কারা যেন সব রেকাবে একটু শব্দ তুলে পাহাড়ওয়ালার মতো বাড়ির চারদিকে ঘুরছে। বিরাট লম্বা ওদের হাত, লাল চওড়া মুখের মধ্যে চোখের চিহ্ন নেই কোথাও। কেবলই বুকের মধ্যে ঠেলে ওঠে, আমাকেও কেন নিয়ে গেল না? কারখানার বাঁশি বাজে, কাজের ডাক আসে। আজ যেন ওই শব্দটার মধ্যে জোর নেই, আওয়াজ নিচু, চাপা। দরজা ঠেলে ঢোকে রিবিন। মায়ের সামনে এসে দাঁড়ায়। দাড়ির জল মুছতে মুছতে জিজ্ঞাসা করে মাকে, নিয়ে গেছে ওকে? নিয়ে গেছে সর্বনেশেরা, নিঃশ্বাস ফেলে বলল মা। একটু হেসে রিবিন বলে, ও তো জানাই ছিল। আমার বাড়িতেও তল্লাশি হয়েছে কাল, পাঁতি পাঁতি করে সব দেখেছে। অনেক গালাগালও করেছে, তবে ক্ষতি করেনি কিছু। তাহলে নিয়ে গেল পাভেলকে? ডিরেক্টর চোখ টিপল, পুলিশ মাথা নাড়ল, আর একটা লোক গারদে চলে গেল। জোট মিলেছে ভালো। একজন জনতাকে দুইছে, আর অন্যরা শিং ধরে দাঁড়িয়ে আছে। মা উঠে দাঁড়ায়, উত্তেজিত হয়ে বলে, তোমাদের ওর হয়ে লড়া উচিত। ও তো সকলের জন্যই জেলে গেল। কে লড়বে? কেন, সবাই? হুঁ, তাই বুঝি ভাবছ? সে ঘুরে বালি। হেসে বেরিয়ে যায় রিবিন মন্থর পায়ে। ওর নিষ্ঠুর কথা শুনে মা যেন আরো মুষড়ে পড়ে। ওকে যদি ওরা মারে, খুব যদি অত্যাচার করে? কল্পনার চোখে ভেসে ওঠে ছেলের ক্ষত বিক্ষত রক্তাক্ত দেহটা। ভয়ে যেন হিমের স্রোত বয় বুকটার মধ্যে, চোখ জ্বালা করে। সেদিন না জ্বলল উনুন, সারাটা দিন না করল রান্না বাড়া, এক ফোঁটা চাও পড়ল না মুখে। রাত্রে এক টুকরো রুটি চিবিয়ে শুয়ে পড়ল। এত খালি, এত একলা তো কোনোদিন লাগেনি। বিশেষ করে এদিকের এই কটা বছর কেটেছে খুব গুরুত্বপূর্ণ আর সুন্দর কিছু একটা ঘটার অপেক্ষায় থেকে। কত ছেলে মেয়েতে বাড়িখানা ভরে থেকেছে, তাদের কথা, কাজ, প্রাণচাঞ্চল্য ঘিরে ছিল ওকে। আর সর্বদা সবার আগে ছিল ছেলের সেই গম্ভীর মুখ। সেই গড়ে তুলেছিল এই জীবন, উৎকণ্ঠায় ভরা, তবু কি ভালোই না লাগতো। আজ সে নেই, তাই সব ফাঁকা। 14। সারাটা দিন আর নিদ্রাহীন রাত যেন কাটতেই চায় না। পরের দিনটাও যেন পায়ে পাথর বেঁধে চলল। মা আশা করেছিল কেউ না কেউ আসবেই, কিন্তু কেউ এলো না। সন্ধে হয়, তারপর রাত্রিও। বাইরে বৃষ্টির দীর্ঘশ্বাস, দেয়ালের গায়ে তার রিমঝিম কান্না। চিমনির ভেতর শোঁ শোঁ করছে বাতাস। মেঝের তলা দিয়ে কি একটা যেন সুরসুরিয়ে চলে যাচ্ছে। ফোঁটা ফোঁটা জল পড়ছে ছাদ থেকে। ঘড়িটার টিকটিকের সঙ্গে অদ্ভুতভাবে মিশে যাচ্ছে বৃষ্টির বিষণ্ণ টিপটিপ। সারা বাড়িটা যেন দুলছে আস্তে আস্তে। পরিবেশটা মনে হয় অপ্রয়োজনীয়, একটা নিথর মৃত্যুপুরী।
কে যেন মৃদু ঘা দিল জানালায়। একবার, দুবার, এ তো হামেশাই চলতো। ভয় পায়নি কোনোদিন। কিন্তু আজ চমকে উঠল মা। একটা খুশি যেন চমকে উঠল বুকের মধ্যে। কিসের যেন একটা প্রত্যাশায় উঠে দাঁড়ায় মা। তাড়াতাড়ি একটা শাল জড়িয়ে নিয়ে দরজা খুলে দেয়। সাময়লভ। তার পেছন পেছন কে আর একজন। কোটের ওল্টানো কলার আর কপাল ঢাকা টুপিতে প্রায় পুরো মুখটা ঢাকা। ঘুম ভাঙিয়ে দিলাম নাকি? সরাসরি জিজ্ঞাসা করে সাময়লভ, নমস্কার না সেরেই। ওর স্বরটা উদ্বিগ্ন, মুখখানা দীপ্তিহীন। এরকমটা ওকে বড় একটা দেখা যায় না। না, ঘুমোয়নি, জবাব দেয় মা। তারপর অপেক্ষার দৃষ্টিতে তাকিয়ে থাকে। সাময়লভের সাথীটি জোরে জোরে নিঃশ্বাস ফেলে। টুপি খুলে বেঁটে মেটে মোটা মোটা আঙুলের হাতখানা মায়ের দিকে বাড়িয়ে দিয়ে বহুদিনকার পরিচিতের মতো সহজভাবে বলে, আরে, মা যে আমায় চিনতেই পারলেন না। হঠাৎ কেন জানি খুশি হয়ে ওঠে মা। বলে, আরে আপনি ইয়েগর ইভানভিচ? হ্যাঁ মা, আমি। গির্জা স্তোত্র পাঠকদের মতো লম্বা লম্বা চুলওয়ালা মস্ত বড় মাথাটা মায়ের সামনে ঝুঁকিয়ে সে বলে। ভারী মুখখানা হাসি হাসি, খুদে খুদে ধূসর চোখ দুটি কোমল দৃষ্টিতে মায়ের দিকে নিবদ্ধ। গোলগাল বেঁটে মোটা লোকটি দেখতে ঠিক সামোভারের মতো। মোটা গর্দান, খাটো হাত, মুখটা উজ্জ্বল হয়ে উঠেছে। সাঁই সাঁই করে নিঃশ্বাস ফেলছে, আর বুকের মধ্যে উঠছে একটা ঘড় ঘড় আওয়াজ। মা বলে, একটু ও ঘরে যান, আমি কাপড়টা পরে নিই। ভুরুর নিচ দিয়ে তাকিয়ে সাময়লভ উদ্বিগ্নভাবে বলে, মা, আপনার সঙ্গে আমাদের একটা কাজ আছে। ইয়েগর ইভানভিচ পাশের ঘরে গিয়ে সেখান থেকেই কথা বলতে লাগলো। নিকোলাই ইভানভিচকে জানেন তো? সে আজ জেল থেকে বেরিয়েছে। মা বলে ওঠে, সেও জেলে ছিল? 2 মাস 11 দিন। সেখানে পাভেল খখলের সঙ্গে ওর দেখা হয়েছিল। ওরা দুজন আপনাকে প্রণাম জানিয়েছে। আর পাভেল আপনাকে ভাবনা করতে বারণ করেছে। আর বলেছে যে এ পথ তারা বেছে নিয়েছে বলে মাঝে মাঝেই এমনি ছুটি মিলবে গারদের লোহার শিকের পেছনে। আমাদের মালিকেরা পাকা বন্দোবস্ত করে রেখেছেন। যাক, এবারে কাজের কথায় আসি। কাল কত লোক গ্রেপ্তার হয়েছে জানেন? সে কি? আমি তো ভেবেছি পাভেল একাই। ওর আগেই ধরা পড়েছে 48 জন। শান্তভাবে ইয়েগর ইভানভিচ বলে, আরও অনেককেই ফাঁসাবে মালিকেরা। এ শর্মাও রক্ষা পাবে না। একটু বিমর্ষভাবে সাময়লভ বলে, আমায়ও ছাড়বে না। মায়ের বুকটা যেন একটু হালকা হয়ে সহজভাবে নিঃশ্বাস পড়ে। পাভেল তাহলে একা নয়। কাপড় পরে মা ফিরে আসে প্রসন্ন হাসি হেসে। বলে, এত লোককে যখন ধরেছে তখন বেশি দিন আর আটকে রাখবে না। হ্যাঁ, তা ঠিক, ইয়েগর ইভানভিচ বলে। তবে যদি আমরা কোনো মতে ওদের এই কারসাজিটা নষ্ট করতে পারি, তবে সব ব্যাটা বোকা বনে যাবে। আসল কথা, এখন যদি কারখানায় কাগজ যাওয়া বন্ধ হয়ে যায়, তবে সেই দুঃখের ব্যাপারটা পুলিশেরা খুশি হয়ে দাঁড় করাবে পাভেল এবং আর যে কজন মহৎ কমরেড আটকে আছে তাদের বিরুদ্ধে। মা ভয়ে প্রায় চিৎকার করে ওঠে। সে কি, কি বলছেন? এ তো অতি সহজ কথা মা।
ইয়েগর ইভানভিচ নরমভাবে বলে। মাঝে মাঝে পুলিশের লোকও কার্যকারণ সম্পর্কটুকু ধরতে পারে। আচ্ছা দেখুন, পাভেল বাইরে ছিল, কাগজও ছিল। ও নেই, কাগজও নেই, তার মানে কাগজটা ওরই কাণ্ড। পুলিশের একটা স্বভাব হচ্ছে এই, এমনভাবে গ্রাস করতে শুরু করবে যে একটু আধটু ছাড়া আর কিছুই বাদ পড়বে না। বুঝলাম সব, কিন্তু হে ভগবান, উপায় কি? কাতরভাবে বলে মা। রান্নাঘর থেকে সামোয়েলভের গলা শোনা যায়। শালারা কাউকে কি আর বাকি রেখেছে? সব্বাইকে ধরেছে। কিন্তু কাজ যে করে হোক চালু রাখতেই হবে, নইলে জেলে যারা আছে তাদেরও বাঁচানো যাবে না, আর আমাদের কাজও পণ্ড হয়ে যাবে। ইয়েগর ইভানভিচ মুচকি হেসে বলে, কাজ চালাবার লোক নেই, জিনিস তো মেলাই, চমৎকার কাগজ বই সবই আছে, নিজের হাতে তৈরি করেছি, কিন্তু কারখানায় নিয়ে যাবে কে? সকলকে গেটে তল্লাশি করে তবে কারখানায় ঢুকতে দিচ্ছে, সামোয়েলভ বলে। মায়ের মনে হয় ওরা যেন কিছু আশা নিয়েই ওর কাছে এসেছে। সামোয়েলভের কথা শেষ না হতেই বলে মা, তাহলে? সামোয়েলভকে দরজার কাছে দেখা যায়। বলে, সেই যে খাবার ফিরি করত, করসুনোভা, তার সঙ্গে জানা আছে আপনার, মা? আছে বই কি, তাকে দিয়ে কি হবে? তাকে একটু বাজিয়ে দেখুন না, যদি সে পারে। মা হাত নেড়ে আপত্তি জানায়, ওর দ্বারা হবে না, বড্ড বকুন্তুরে। শেষে যদি বেরিয়ে যায় যে কাগজপত্র এখান থেকে যাচ্ছে। না না, ওকে ছেড়ে দাও। হঠাৎ যেন প্রেরণা আসে মায়ের, চুপি চুপি বলে ওঠে, আমায় দেবেন, আমায়। ঠিক নিয়ে যাব। মারিয়াকে বলবো আমায়ও ওর সঙ্গে কাজে নিতে। নিজের পেট তো চালাতে হবে, কাজ করতে হবে। ওর সঙ্গে আমিও খাবার নিয়ে যাব কারখানায় বেচতে। আমি ঠিক করে নেব, দেখবেন আপনারা। বুকের ওপর হাত চেপে ধরে গড় করে অনেকগুলো কথা বলে যায়। ভরসা দিয়ে বলে যে সে সবকিছু করবে, ভালোভাবে লুকিয়ে করবে। শেষকালে উচ্ছ্বসিত আবেগের সঙ্গে বলে ওঠে, দেখুক ওরা, জেল থেকেও হাত চলে আমার পাভেলের। দেখুক, ভালো করে দেখুক। তিনজনেরই মুখ আলো হয়ে উঠল। ইয়েগর হাতে হাত ঘষতে ঘষতে হেসে বলে, চমৎকার চমৎকার মা, কি ভালোই যে হবে আপনি জানেন না। সত্যি মস্ত একটা কাজ হবে। সামোয়েলভও হাত কচলাতে কচলাতে বলে, যদি এটা করা যায় তাহলে জেলে গিয়েও মনে হবে গদি আটা কেদারায় বসতে যাচ্ছি। ইয়েগর তার কর্কশ গলায় উচ্ছ্বসিত হয়ে বলে, সত্যি মা, আপনার জুড়ি নেই। মা মৃদু হাসে। এখন সে ভালোভাবেই বুঝতে পারে, কাগজ বিলি যদি চালু থাকে কারখানায়, তবে পুলিশের সন্দেহ পাভেলের ওপরে পড়বে না। কোথা থেকে মনের মধ্যে জোর আসে, হবেই হবে, সে পারবেই এ কাজ করতে। আনন্দে মা শিউরে ওঠে। ইয়েগর বলে, পাভেলের সঙ্গে জেলে যখন দেখা হবে বলবেন তার মা খুব ভালো। হাসতে হাসতে সামোয়েলভ বলে, আমারই সবচাইতে আগে দেখা হবে তার সঙ্গে। ওকে বলবেন কাজ পড়ে থাকবে না, যা কিছু করা দরকার আমি নিশ্চয়ই করব। ও যেন তা জানে, মা বলে। ইয়েগর শুধোয়, সামোয়েলভকে যদি না ধরে? তবে আর কি করব, মা বলে। দুজনেই হেসে ওঠে।
মা বুঝতে পেরে অপ্রস্তুত হয়ে নিজেও আস্তে আস্তে কৌতুকের হাসি হেসে উঠে পড়ে ওদের সঙ্গে। চোখ নামিয়ে বলে, নিজের দুঃখের সময় অন্যের দুঃখের কথাটা মনে থাকে না। ইয়েগর সান্ত্বনা দেয়, তাই হয় মা, খুবই স্বাভাবিক। কিন্তু আপনি যেন পাভেলের কথা ভেবে মন টন খারাপ করবেন না। দেখবেন ও বাইরে যা ছিল তার চেয়েও ভালো হয়ে আসবে জেল থেকে। আমাদের মতো মানুষের বাইরে থাকলে বিশ্রামই বা কোথায়? পড়াশোনার সময় নেই। জেলে যেতে পারলে দেহটা বিশ্রাম পায়, পড়াশোনারও প্রচুর সময় হয়। 3বার আমার শ্রীঘর দর্শন হয়ে গেছে মা। প্রত্যেকবার মন অনেক কিছু লাভ করেছে, যদিও জেলে থাকাটা সুখের নয়। আপনার তো বড় নিঃশ্বাসের কষ্ট দেখছি। ইয়েগরের সরল মুখখানার দিকে তাকিয়ে মা বলে। একটা আঙুল তুলে জবাব দেয় ইয়েগর, তার একটা কারণ আছে। আচ্ছা, তাহলে সব কথা ঠিক কেমন? কাল জিনিসপত্র সব পাবেন। আবার চাকা ঘুরবে মা। কত কাল থেকে তাল তাল সব আঁধার জমেছে, সব গুড়িয়ে যাবে ওই চাকার তলায়। আমাদের মুক্তবাণী জিন্দাবাদ, মায়ের প্রাণ জিন্দাবাদ। আচ্ছা, আসি তাহলে, কাল দেখা হবে। মায়ের সঙ্গে করমর্দন করে সামুয়েলভ বলে, আসি মা। বাব্বা, আমার মায়ের কাছে এ ধরনের কথা তো উচ্চারণই করতে পারতাম না। মা উৎসাহ দিয়ে বলে, ভাবনা নেই বাবা, একদিন সবাই বুঝবে। ওরা চলে গেলে দরজা বন্ধ করে ফিরে আসে মা। ঘরের মাঝখানে নতজানু হয়ে প্রার্থনা করে। বাইরে বৃষ্টির শব্দ। ভাষাহীন সে আরাধনা রূপ নিল আজ কতগুলো মানুষের জন্য একান্ত উৎকণ্ঠায়, যাদের পাভেল টেনে নিয়ে এসেছে তার জীবনের মধ্যে। সরল সাধারণ মানুষগুলি একা একা, কিন্তু কি অদ্ভুত ঘনিষ্ঠতায় আবদ্ধ। মা আর তার আইকনের মাঝখানের সমস্ত অবকাশ ওরা ভরে দিয়েছে। ভোরবেলা উঠে মা মারিয়া কোর্সুনোভার কাছে গেল। স্বভাবসুলভ শোরগোল তুলে অভ্যর্থনা করে তেলচিটে জামা পরা মারিয়া। সহানুভূতির সঙ্গে শুধোয় মোটা হাতটা দিয়ে মায়ের পিঠ চাপড়ে। খারাপ লাগছে তাই না? মন টন খারাপ করো না। ছেলেকে ধরে নিয়ে গেছে বেটারা, নিক না, এতে লজ্জার কি আছে? এতদিন চোর ডাকাত ধরেছে, এখন মুখ পোড়ারা হকের পাওনা চাইছে বলে লোকদের গারদে পুড়ছে। হয়তো পাভেল কিছু একটা ঠিকমতো বলতে পারেনি, কিন্তু ও সকলের পক্ষ নিয়ে বলেছে। মনে মনে সবাই এ কথা জানে, কাজেই ভাবনা করো না তুমি। কবুল করুক আর না করুক, সবাই জানে দোষটা কার। এই তোমার কাছে আসবো আসবো করে সময় কি আর পাই? কাঁড়ি কাঁড়ি রান্না মাথায় নিয়ে ঘোরা, কিন্তু তাও তুমি দেখে নিও, আমায় ভিক্ষে মেগে মরতে হবে। কড়ির মুখ কি দেখতে পাই আমার নাগরদের জ্বালায়? যেখানেই যাই না কেন রেহাই নেই, ছোঁ মারবার জন্য ঠিক ওঁত পেতে আছে। গোটা দশেক রুবল কোনো মতে যদি জমলো, কোত্থেকে কোন বেজন্মা এসে ছোঁ মেরে নিয়ে গেল। আমায় ওরা ছিঁড়ে খাবে হাড় মাস অবধি। বাব্বা, মেয়ে মানুষ হয়ে কেউ যেন না জন্মায়। একলা থাকা বড় ঝকমারি, কিন্তু নাগর জুটিয়েছ কি মরেছ? মারিয়াকে মাঝপথে থামিয়ে দিয়ে ভ্লাসভা বলে, আমায় তোমার সঙ্গে নাও না, তোমায় সাহায্যের জন্য এসেছি। মারিয়া জিজ্ঞাসা করে, কি বলছো? বুঝতে পারছি না। মা খুলে বললে, মাথা নাড়ে মারিয়া। বলে, এ আবার বলতে হয়? আমার ভাতারের কাছ থেকে
কি বাঁচন আমায় বাঁচিয়েছিলে, কত করে লুকিয়ে রেখেছিলে আমায়। আমি এখন তোমায় অভাব থেকে বাঁচাবো না? সকলেরই তোমায় দেখা উচিত। সবার ভালো করতে গিয়েই তো তোমার ছেলেকে জেলে যেতে হলো। বড় ভালো ছেলেটা তোমার, সব্বাই বলে। সব্বাই কত দুঃখ করে ওর জন্য। এই যে সব ধরপাকড় করছে, কর্তাদের এতে ভালো হবে ভেবেছ? দেখোই না কারখানায় কি হয়। খুব খারাপ ব্যাপার। কর্তারা ভাবছেন ঠ্যাঙে দড়ি কষলেই বুঝি লোকে দূরে যেতে পারবে না। আসলে ওরা 10 জনকে মারে আর 100 জনকে খেপিয়ে তোলে। এইসব কথাবার্তার ফলে পরের দিন দুপুরবেলা মারিয়ার খাবারের বিরাট দুটো পাত্র নিয়ে কারখানায় এলো ভ্লাজভা, আর মারিয়া গেল বাজারে সওদা নিয়ে। 15। কারখানায় ঢুকতেই এই নতুন পসারিনী শ্রমিকদের চোখে পড়ে যায়। কয়েকজন কাছে এসে উৎসাহের সঙ্গে মাথা নেড়ে বলে, কাজে নেমেছ? তা বেশ। কেউ কেউ সান্ত্বনা দিয়ে বলে, পাভেলকে শিগগির ছেড়ে দেবে। কেউ দুটো দরদের কথা বলে তার কাতর হৃদয়কে উদ্বিগ্ন করে তোলে। কেউ বা চুটিয়ে গাল দেয় ডিরেক্টর আর পুলিশকে। মায়ের নিজের মনেও তার প্রতিধ্বনি জাগে। কারো বা চোখে নিষ্ঠুর উল্লাস। সময় রক্ষক ইসাই গোরবভ দাঁত চেপে বলে, আমার হাতে যদি ক্ষমতা থাকতো, তোর ছেলেকে হাসি কাঠে লটকাতাম, বের করে দিতাম মানুষ খেপানো। এই ভয়ঙ্কর শাসানি শুনে ভয়ে মার হাড়ের ভেতরে পর্যন্ত শিরশির করে ওঠে। কোনো জবাব না দিয়ে শুধু লোকটার ছোট্ট মেচেতা ধরা মুখটার দিকে তাকিয়ে থাকে নিঃশব্দে। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে চোখ নামিয়ে নেয়। কারখানার শান্তি ভেঙে গেছে। এখানে সেখানে জটলা পাকিয়ে শ্রমিকেরা নিজেদের মধ্যে ফিসফিসিয়ে কথা কয়। ফোরম্যান অস্থির হয়ে ওঠে। টিকটিকির মতো ওদের পেছন পেছন ফেরে। পেছন থেকে ছোটে গালিগালাজ আর বিদ্রূপের হাসি। মায়ের পাশ দিয়ে সামুয়েলভকে ধরে নিয়ে গেল 2 জন পুলিশ। তার একটা হাত পকেটে আর একটা হাত লাল চুলগুলো ঠিক করছে। পেছন পেছন প্রায় 100 খানেক শ্রমিক পুলিশদের টিটকারি আর গাল দিতে দিতে চলেছে। কে যেন চেঁচিয়ে বলল, কি হে গৃষা, ছুটিতে চললে বুঝি? আরেকজন বলল, ভারী মান দিচ্ছে আমাদের আজকাল। 2 পা বেরোলেই সেপাই শান্ত্রী আগে পাছে চলে, বলে কুৎসিত ভাষায় গাল দিয়ে উঠল। এক চোখো ঢ্যাঙা একজন শ্রমিক রেগে বলল, চোর ডাকাত ধরে পেট পোষাচ্ছে না ওদের মনে হচ্ছে, তাই ভালো মানুষের বেটাদের ধরতে লেগেছে। রাতের অন্ধকারে ধরপাকড় করলেই তো হয়, কিন্তু এখন দেখছি বেজন্মার দল দিন দুপুরেই ধরপাকড় চালিয়েছে। আরেকজন কে বলে। পুলিশেরা ভুরু কুঁচকে থাকে, চেষ্টা করে কোনো কিছু না দেখার, ভান করে যেন এইসব গালাগালি কানে ঢুকছে না, তাড়াতাড়ি চলে। 3 জন শ্রমিক মস্ত বড় একটা ধাতুর পাত এনে ধরে বলল, হুঁশিয়ার পাকড়ানেওয়ালা। মায়ের পাশ দিয়ে যেতে যেতে সামুয়েলভ নমস্কারের ভঙ্গিতে মাথা নেড়ে যায়। মুচকি হেসে বলে, টান দিয়েছে মা। নীরবে মাথা নোয়ালো মা। জোয়ান সত্যনিষ্ঠ ছেলেগুলো কেমন হাসতে হাসতে জেলে যাচ্ছে। মনের ভেতরটা নাড়া খায়। মাতৃসুলভ দরদে আর স্নেহে ওর বুক ভরে যায়। কারখানা থেকে ফিরে সারাদিন মারিয়ার ওখানে কাটলো তার কাজের সাহায্য করে আর তার বকবকানি শুনে। বাড়ি ফিরতে রাত গড়িয়ে গেল। হিমশীতল নিরানন্দ শূন্য ঘর খাঁ খাঁ করে। অনেকক্ষণ ধরে এ ঘর ও ঘর করে মা। অশান্ত মন, কি যে করবে ভেবে পায় না। রাত বাড়ে। কই, ইয়েগর ইভানভিচ তো এলো না এখনো কাগজপত্র নিয়ে। ভাবনায় অস্থির হয়ে ওঠে মা। বাইরে সাদা সাদা চাপ চাপ বরফ পড়ে।
জানালার শার্শিতে লেগে থাকে আলতো হয়ে, গোলে নিঃশব্দে বেয়ে বেয়ে পড়ে। পেছনে থাকে শুধু একটা ভিজে দাগ। মনে পড়ে যায় ছেলের কথা। একটা সতর্ক টোকা পড়ে দরজায়। মা দৌড়ে গিয়ে দরজা খুলে দেয়। সাশা। বহুদিন মেয়েটার দেখা পাওয়া যায়নি। মায়ের প্রথমেই নজরে পড়ল অস্বাভাবিক মোটা হয়ে গেছে সাশা। নমস্কার সাশা, বহুদিন দেখিনি। ছিলেন না বুঝি এখানে? বড় খুশি মা। অন্তত খানিকক্ষণ তো একা থাকতে হবে না। মৃদু হেসে সাশা বলে, না, জেলে ছিলাম। নিকোলাই ইভানভিচকে মনে আছে? আমরা একসঙ্গেই ছিলাম। মনে আছে বই কি। উচ্ছ্বসিত হয়ে ওঠে মা। ইয়েগর ইভানভিচ বলছিলেন বটে যে নিকোলাই ইভানভিচ জেলে আছেন, কিন্তু আপনার কথা তো জানতাম না। কেউ তো বলেনি। তাতে আর কি হয়েছে? ইয়েগর ইভানভিচ আসবার আগে আমায় জামা কাপড় বদলে নিতে হবে। চারদিকে তাকিয়ে সাশা বলে, একেবারে ভিজে গেছেন দেখছি। কাগজপত্র নিয়ে এসেছি। চঞ্চল হয়ে ওঠে মা। কোথায়? দিন শিগগির। সাশা কোটের বোতাম খুলে গা ঝাড়া দেয়। খসখস শব্দ তুলে ঝরা পাতার মতো চারদিকে ছড়িয়ে পড়ে কাগজ। মা হাসে আর কুড়োয়। তাই বলুন। আর আমি ভাবছিলাম অত মোটা হলেন কেমন করে। হয়তো বিয়ে থাওয়া করেছেন, ছেলেপুলে হবে। সর্বনাশ, কত কাগজ এনেছেন? আর এই বোঝা নিয়ে এতটা পথ হেঁটে এলেন? হ্যাঁ, হেঁটেই এসেছি, বলে সেই দীঘল শরীর সাশা। মুখটা রোগা রোগা দেখাচ্ছে। ডাগর চোখ দুটো আরও ডাগর দেখাচ্ছে রোগা মুখটায়। চোখের কোলে কালি পড়েছে। এই জেল থেকে বেরিয়ে এলেন, একটু বিশ্রাম দরকার নিশ্চয়ই। অথচ আপনি। দীর্ঘশ্বাস ফেলে মাথা নেড়ে বলে মা। শিউরে ওঠে সাশা। বলে, কি করব, উপায় নেই। পাভেল মিখাইলভিচের কথা বলুন মা। গ্রেপ্তার হবার সময় খুব বিচলিত হয়েছিলেন কি? মাথা নিচু করে জিজ্ঞাসা করে সাশা। মায়ের দিকে তাকাতে পারে না। কম্পিত আঙুল দিয়ে চুলগুলো ঠিক করে। মা জবাব দেয়, কিছু নয়। সে তো নিজেকে কিছুতেই প্রকাশ করবে না। শরীর ভালো আছে তো? কোমলভাবে জিজ্ঞাসা করে সাশা। জন্ম অবধি তো অসুখ বিসুখ করেনি কখনো। তা বড্ড কাঁপছেন যে মা। দাঁড়ান, আপনাকে চা করে দিচ্ছি। আর একটু রাস্পবেরির মোরব্বা। বাহ, চমৎকার। কিন্তু এত রাত্রিরে বড্ড কষ্ট হবে যে আপনার। দিন, আমিই করে নিচ্ছি। মা সামোভারটায় আগুন দিতে দিতে একটু তিরস্কারের সুরে বলে, হ্যাঁ, পরিশ্রমটা আপনার বড্ড কম হয়েছে কি না? সাশা রান্নাঘরে এসে একটা বেঞ্চির ওপর বসে পড়ে, একখানা হাত মাথার পিছনে দিয়ে। তবুও জেলে গেলে মানুষ একটু দুর্বল হয়ে পড়ে। সারাদিন সেই অভিশপ্ত কর্মহীনতা, অথচ বাইরে কত কাজ। খাঁচায় পোড়া জন্তুর মতো বসে থাকো। কিন্তু শুনুন, এত যে কষ্ট, তার পুরস্কার কে দেবে আপনাদের? মা শুধোয়। তারপর গভীর দীর্ঘ নিঃশ্বাস ফেলে নিজেই জবাব দেয়, কেউ দেবে না, এক ভগবান ছাড়া। কিন্তু আপনি তো আবার ভগবানেও বিশ্বাস করেন না। মাথা নেড়ে সংক্ষিপ্ত জবাব দেয় সাশা, না। আবেগে ভরে মা বলে ওঠে, বিশ্বাস করি না আপনারও কথা। তারপর হাতের ছাই কালি তাড়াতাড়ি অ্যাপ্রনে মুছে গভীর বিশ্বাসের সঙ্গে বলে চলে, আপনাদের বিশ্বাসকে আপনারা নিজেরাই বুঝতে পারেন না। ভগবানে বিশ্বাস যদি নাই থাকে, তবে এ পথে এলেন কেমন করে?
কার যেন নিচু গলা আর পায়ের শব্দ শুনতে পাওয়া যায় বারান্দায়। মা ত্রস্ত হয়ে ওঠে। সাশাও লাফিয়ে ওঠে। দাঁড়ান, দরজা খুলবেন না, ফিসফিস করে বলে সাশা। কে জানে কে? যদি পুলিশ হয় তাহলে মনে থাকে যেন আপনি আমায় চেনেন না। অন্ধকারে ভুল করে এখানে এসে পড়েছি। দরজার কাছে অজ্ঞান হয়ে পড়েছিলাম। আপনি আমায় তুলে এনেছেন। ভিজে কাপড় চোপড় ছাড়াবার সময় এই কাগজগুলো বেরিয়ে এসেছে। বুঝতে পারলেন তো? ওরে আমার মেয়ে, আমি অমন কথা বলতে যাব কেন? মনটা মায়ের গভীরভাবে দুলে ওঠে। সাশা কান পেতে থাকে। বলে, দাঁড়ান দাঁড়ান, বোধহয় ইয়েগর। সেই বটে। শ্রান্ত ক্লান্ত ভিজে কাকটি হয়ে হাঁপাতে হাঁপাতে ঘরে ঢুকল সে। আরে, সামোভার একেবারে তৈরি যে। দুনিয়ায় এর চেয়ে ভালো জিনিস আর কিছু নেই। আরে সাশা, আপনি এসে গেছেন। মস্ত বড় ভারী কোটটা খুলতে খুলতে অনর্গল কথা বলে চলল ইয়েগর। রান্নাঘরটা ওর হাঁপানির সাঁই সাঁই শব্দে ভরে উঠল। মা, এই যে ক্ষুদে মহিলাটিকে দেখছেন, একে কিন্তু কর্তারা দু চোখে দেখতে পারেন না। জেলার নাকি কি বলেছিল? মেয়ে হাঁক দিল, চাও ক্ষমা, নইলে উপোস করব। 8টি দিন জল স্পর্শ করেনি। আমাদের মায়া ছেড়ে গিয়েছিল আর কি। প্রাণটুকু কোনো মতে ধুকপুক করছিল। মন্দ হতো না, কি বলেন? আমার মতো এমনি একখানা ভুঁড়ি দেখেছেন? বলে নিজের ঝুলে পড়া বিশ্রী ভুঁড়িটা খাটো হাতে ধরতে ধরতে পাশের ঘরে চলে গেল। দরজা বন্ধ করে ওদিক থেকে ওর কথা চলে অনর্গল। অবাক হয়ে মা শুধোয়, সত্যি 8 দিন খাননি? কি করা যাবে বলুন? ক্ষমা না চাইলে তো ছাড়তে পারি নে, জবাব দেয় সাশা। যেন কাঁপুনি ধরে তার। মায়ের মনে হয়, কি কঠিন নির্বিকার একরোখা ভাব, যেন তিরস্কার রয়েছে ওই কাঠিন্যে। তাই তো বটে। জিজ্ঞাসা করে, মরে গেলে কি হতো? কি আবার হতো, কিন্তু ক্ষমা চাইলে শেষ পর্যন্ত। অপমান সহ্য করা মানুষের উচিত নয়, শান্ত কণ্ঠে বলে সাশা। আস্তে আস্তে মা বলে, হুম, অথচ আমাদের মেয়েদের সারা জীবন অপমানই সইতে হয়। দরজা খুলে বেরিয়ে আসে ইয়েগর। বলে, যাক, বোঝাটা নামানো গেছে। কই সামোভার তৈরি? দাঁড়ান দাঁড়ান, আমি আনছি ওটা। পাশের ঘরে গিয়ে সে নিয়ে এলো সামোভারটা তুলে। আমার বাবা দিনে ক গ্লাস চা খেতেন জানেন? 20 গ্লাসের কম নয়। তাই তিনি সুখে শান্তিতে সুস্থ সবল দেহে জীবন কাটিয়ে গেছেন 73টি বছর। ওজন তার ছিল 8 পুদ। ভস ক্রেসেন্স গ্রামে গির্জায় ডিকনের কাজ করে গেছেন দিব্যি। মা চেঁচিয়ে ওঠে, আপনি কি পাদ্রি ইভানের ছেলে? হ্যাঁ হ্যাঁ, বাবাকে আবার আপনি কি করে চিনলেন? আমার বাড়িও যে ওই গ্রামেই। ওই গ্রামেই? কার মেয়ে আপনি? আপনার একেবারে পাশের বাড়ি, সেরিওগিনের মেয়ে আমি। আরে, সেই খোঁড়া নীল, খুব জানি তাকে। বহুবার তার কানমলা খাবার সৌভাগ্য হয়েছে। মুখোমুখি দাঁড়িয়ে আছে দুজনে, হাসছে আর হাজারটা প্রশ্ন করছে। হাসি মুখে তাদের দিকে চেয়ে সাশা চা তৈরি করে। বাসনের ঠুন ঠুন শব্দে সজাগ হয়ে ওঠে মা। কিছু মনে করবেন না, কি রকম যেন খেয়াল ছিল না। নিজের দেশের মানুষ দেখতে পেলে কি ভালোই যে লাগে। আমারই তো ক্ষমা চাওয়া উচিত। একাই আসর গুলজার করছি। কিন্তু রাত যে 10টা বাজলো, হাঁটতেও হবে এখন অনেকটা।
অবাক হয়ে জিজ্ঞাসা করে মা, কোথায় যাবেন? শহরে? হ্যাঁ। কিন্তু কেন? এই অন্ধকার, জল পড়ছে, আর শরীরটাও তো আপনার দেখছি ভারী ক্লান্ত। রাতটা না হয় এখানেই থেকে যান। ইয়েগর ইভানভিচ রান্নাঘরে শোবেন, আপনি আর আমি এখানে শোবক্ষণ। সাশা শুধু বলে, না মা, উপায় নেই, যেতেই হবে আমায়। চলেই যাক, এখানে লোকে চেনে ওকে। কাল সকালে যাবার সময় কারো চোখে পড়তে পারে। ঠিক হবে না ওটা, ইয়েগর বলে। কিন্তু যাবে কি করে? একা যাবে? মুচকি হেসে ইয়েগর বলে, হ্যাঁ মা, একাই যাবে। সাশা নিজেই 1 কাপ চা ঢেলে এক টুকরো কালো রুটিতে নুন লাগিয়ে নিয়ে খেতে আরম্ভ করে। খেতে খেতে কি যেন ভাবতে ভাবতে মায়ের দিকে তাকিয়ে থাকে। কি করে এত রাতে একা যাওয়া আসা করেন আপনারা? নাতাশাকেও দেখেছি এই রকম। আমি হলে পারতাম না, আমার তো ভয় করে, বলে ভ্লাজভা। ইয়েগর জবাব দেয়, ওরও ভয় করে মা, তাই না সাশা? নিশ্চয় করে, সাশা বলে। মা একবার ওর দিকে আর একবার ইয়েগরের দিকে তাকিয়ে বলে ওঠে, কি কঠিন লোক বাপু আপনারা। চা শেষ করে সাশা নীরবে ইয়েগরের সঙ্গে করমর্দন করে রান্নাঘরে যায়। মা সঙ্গে সঙ্গে যায়। দরজার কাছে গিয়ে সাশা বলে, পাভেল মিখাইলভিচের সঙ্গে যদি দেখা হয় তাকে আমার নমস্কার জানাবেন, ভুলবেন না কিন্তু মা। দরজার হাতল ধরে হঠাৎ ফিরে দাঁড়িয়ে অনুচ্চ সুরে বলে, আপনাকে চুমু খাবো মা? মা নীরবে ওকে বুকে জড়িয়ে ধরে গভীরভাবে চুমু খায়। ধন্যবাদ বলে মাথাটা একটু নোয়ায় সাশা, তারপর বেরিয়ে যায়। মা ঘরের মধ্যে এসে উৎকণ্ঠিত দৃষ্টিতে বাইরে তাকায় জানালা দিয়ে। অন্ধকার চারদিকে, অঝরে ঝরছে ভেজা বরফের খই। ইয়েগর জিজ্ঞাসা করে, প্রজোরভদের মনে আছে মা? পা ফাঁক করে বসে জোরে জোরে ফুঁ দিয়ে চা খায় ইয়েগর। মুখখানা লাল, ঘর্মাক্ত, তৃপ্তিতে ভরা। তা আছে বই কি, বলে একপাশে এগিয়ে আসে মা টেবিলের কাছে। বসে বিষণ্ণ দৃষ্টিতে ইয়েগরের দিকে তাকিয়ে টেনে টেনে বলে, আহারে, সাশা পৌঁছবে কি করে শহরে? ইয়েগর সায় দেয়, হ্যাঁ, ভারী কষ্ট হবে। জেলি ওকে দুর্বল করে দিয়েছে। এর থেকে আগে ওর শরীর অনেক ভালো ছিল। তাছাড়া যত্নে মানুষ হয়েছে, বোধহয় ফুসফুসে দাগও পাওয়া গেছে একটা। কোমল স্বরে বলে মা, ও কে বলুন তো? গাঁয়েরই এক জমিদারের মেয়ে। বাপটা নাকি বড্ড খারাপ মানুষ, ও বলে। ওরা বিয়ে করবে ঠিক করেছে, জানেন মা? ওরা মানে কারা? সাশা আর পাভেল। কিন্তু হতে পারলো কই? সে বাইরে তো ইনি জেলে, আর ইনি বাইরে তো সে জেলে। একটু থেমে বলে মা, আমি জানতাম না। পাশা তো নিজের কথা কিছুই বলে না। মেয়েটার জন্য আরো কষ্ট হয়। অনিচ্ছা সত্ত্বেও অতিথির প্রতি অপ্রসন্ন হয়ে ওঠে মনটা। তার দিকে ফিরে বলে, একটু পৌঁছে দিয়ে এলেন না কেন বেচারিকে? ইয়েগর শান্তভাবে উত্তর দেয়, তা সম্ভব নয়। এখানে আমার কত কাজ। সকালবেলা উঠে বেরিয়ে যাব, সারাদিন ঘুরতে হবে, তার উপর বুকের কলকবজাগুলো দেখছেন তো। বড় ভালো মেয়ে, মা অন্যমনস্কভাবে বলে। ইয়েগরের কাছ থেকে এইমাত্র শোনা খবরটাই মনের মধ্যে ঘোরাফেরা করে। প্রাণে ঘা লেগেছে। খবরটা কিনা শুনতে হলো বাইরের লোকের কাছ থেকে। ভুরু কুঁচকে ঠোঁটে ঠোঁট চেপে মুখখানা কেমন হয়ে ওঠে। সত্যি ভালো মেয়ে, ইয়েগর বলে। আপনার কষ্ট হচ্ছে মেয়েটার জন্য বুঝতে পারছি, কিন্তু কত দুঃখ করবেন।
আমাদের মতো সব বিদ্রোহীদের জন্যেই যদি দুঃখ করতে বসেন তো আপনার কলজেটাই ক্ষয়ে যাবে। আর সত্যি বলতে কি, আরামে থাকি নে মা আমরা। আমাদের একজন কমরেড হালে এসেছে নির্বাসন থেকে। ও যখন নিজনি নভগড় দিয়ে এলো, তখন তার বউ ছেলে তার জন্য অপেক্ষা করছে স্মলেন্সকে। তারপর সে যখন এলো স্মলেন্সকে, বউ ছেলে ততক্ষণে মস্কোর গারদে। এবার বউয়ের পালা সাইবেরিয়া যাওয়ার। আমারও বউ ছিল, বড় চমৎকার মেয়ে, কিন্তু এমন জীবনের 5 বছরের মধ্যেই কবরে আশ্রয় নিতে হলো বেচারাকে। গপ করে একবারে 1 গ্লাস চা গিলে ফেলল সে। তারপর বলে চলল ওর জীবনের কাহিনী। কতবার কারাদণ্ড ও নির্বাসন হয়েছে সে কথা শোনায়। জেলে মার খাওয়ার কথা, নানান বিপদের কথা, সাইবেরিয়ায় উপোসের বিষয়ে বর্ণনা, এমনি আরো কত দুঃখের ইতিহাস। মা ওর দিকে তাকিয়ে তাকিয়ে অবাক হয়। জীবনে কত কষ্টই পেয়েছে, কত অত্যাচার আর অপমান সহ্য করেছে, অথচ এই মানুষটা তার কথা অমন ঠান্ডা হয়ে বলছে কি করে, যেন কিচ্ছুটি নয়। যাকগে, আসুন দেখি এবার কাজের কথা পারা যাক। স্বরটা বদলে গেল, মুখ আরো গম্ভীর হয়ে উঠল। জিজ্ঞাসা করল, কারখানায় কাগজপত্র মা নেবে কি করে? মা অবাক হয়ে যায়। এ ব্যাপারের প্রতিটি খুঁটিনাটি হিসাব অবধি ওর নখাগ্রে। কাজের কথা শেষ হয়ে গেলে আবার ওঠে নিজেদের গাঁয়ের কথা। তামাশা করতে করতে হালকা করেই বলে ইয়েগর। মায়ের মন ততক্ষণ পাড়ি জমিয়েছে পেছন পানে। সেই ফেলে আসা জীবনটা যেন একটা জলা। মাঝে মাঝে মাথা উঁচিয়ে আছে নির্বিকার মাটির ঢিবি। তার ওপর দাঁড়িয়ে আছে ছোট ছোট ফার গাছ, সাদা রঙের বার্চ, আর সরু সরু কি একটা ভয় কম্পিত আসপেন গাছ। বার্চগুলো বড্ড ধীরে ধীরে বাড়ে। 5 বছরের মধ্যে পচা জলা মাটিতে দাঁড়িয়ে তারা ঝরে পচে যায়। বসে বসে স্বপ্ন দেখে মা। কেন জানি মন টনটন করে ওঠে। চোখের সামনে ভেসে ওঠে একটি মেয়ের ছবি, ধারালো একরোখা মুখ। তুষার ঝরা আঁধার রাত্রিরে ক্লান্ত শরীরে একলা পথ ভাঙছে মেয়েটা। ছেলেটা গারদে, হয়তোবা চোখের পাতা তার এক হয়নি। শুয়ে শুয়ে ও ভাবছে, না, মায়ের কথা নয়, মায়ের কথা ভাবছে না সে। আরো নিকট একজন লোক আছে তার। নানা বর্ণের এলোমেলো মেঘের মতো ওই ঘন ভাবনাগুলো এসে আঁধার করে ছেয়ে ফেলে মনটাকে। ইয়েগর হেসে বলে, মায়ের দেহ আর বইছে না, চলুন শুয়ে পড়া যাক। বুকের মধ্যেটা বিশ্রী রকম তেতো হয়ে ওঠে, জ্বালা করে। শুভরাত্রি জানিয়ে সাবধানে একপাশে রান্নাঘরে চলে যায় মা। সকালবেলায় খাবার সময় ইয়েগর বলে, যদি পুলিশে ধরে আর জিজ্ঞাসা করে কোত্থেকে পেলেন এসব ধর্মবিরোধী কাগজপত্র, কি বলবেন? বলবো, তাতে তোদের কি? কিন্তু ও কথা বললে শুনবে কেন? তাদের দৃঢ় বিশ্বাস এটা ওদেরই কাজ। জেরা করে করে জেরবার করে ছাড়বে। বলবো না তবু। ধরে নিয়ে গিয়ে গারদে পুরবে। পুরুক, তবু জানবো অন্তত ওইটুকু আমি পারি। একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, আমায় তো চায় না কেউ। আর তাছাড়া ওরা শুনেছি অত্যাচার করবে না। মায়ের দিকে তীক্ষ্ণভাবে তাকিয়ে ইয়েগর বলে, তা করবে না ঠিকই, কিন্তু ভালো লোকদের নিজেদের বাঁচিয়ে চলাই উচিত। আপনাদের কাছ থেকে তো এরকম দৃষ্টান্ত পাই না। একটুখানি হেসে বলে মা। ইয়েগর চুপ করে একটু পায়চারি করে কাছে এসে বলে, দেখছি বড় কষ্ট হচ্ছে আপনার। শুধু আমার কেন, সকলেরই। হাত নেড়ে মা বলে, হয়তো যারা বোঝে তাদের কাছে কম,
আমিও এখন বুঝতে পারি একটু একটু কিসের জন্য ভালো লোকেরা লড়ছে। বুঝে নিলেই তো হয়ে গেল। তবে সবখানেই আপনার দরকার আছে, সেরকম প্রত্যেকটি মানুষেরই, গম্ভীরভাবে বলে ইয়েগর। ওর দিকে তাকিয়ে নীরবে হাসে মা। দুপুরবেলা কাগজপত্র জামার মধ্যে বেশ করিতকর্মার মতো শান্তভাবে লুকিয়ে নিয়ে কারখানায় যাবার জন্য মা তৈরি হয়ে নিল। এমন নিপুণভাবে করল যে ইয়েগর দেখে জিভ দিয়ে একটা খুশির শব্দ করে বলল, খাসা হয়েছে, ইটসের গুড, খুব ভালো। জানেন, এক বালতি বিয়ার খেয়ে জার্মানরা কথা বলে। অতগুলো কাগজ ঠুসেছেন, কিন্তু কিচ্ছু বোঝা যাচ্ছে না, ঠিক যেমনটি ছিলেন তেমনি, আধবয়সী ঢ্যাঙা মোটা মহিলা। এই যা। আজ এই শুরুর দিনে যত দেবতা আছেন সবাই যেন আপনাকে আশীর্বাদ করেন, এই প্রার্থনা করছি। আধ ঘন্টাখানেক পরে দেখা গেল বোঝার ভারে কুঁজো হয়ে কারখানার গেটের কাছে দাঁড়িয়ে আছে মা শান্তভাবে, মনের মধ্যে আত্মবিশ্বাসের জোর। দুজন রক্ষী নিতান্ত অভদ্রভাবে সকলের জামা কাপড়ের ওপরে হাত দিয়ে চেপে চেপে দেখে তবে ঢুকতে দিচ্ছে। তার বদলে ইনাম পাচ্ছে শ্রমিকদের হাসি, টিটকারি আর গালিগালাজ। খানিক দূরে দাঁড়িয়ে আছে একজন পুলিশ, আর লম্বা ঠ্যাং লাল মুখো একজন লোক, খুদে খুদে চঞ্চল দুটি চোখ। মা বাঘটাকে কাঁধ বদলে নেয় আর চোখ নিচু করে দেখে লম্বা ঠ্যাংকে। বুঝতে পারে লোকটা টিকটিকি। একজন লম্বা কোঁকড়া চুলওয়ালা মাথার পিছনে টুপি নামানো শ্রমিককে রক্ষীরা তল্লাশি করছিল। শ্রমিকটি চেঁচিয়ে বলল, পকেট তালাশ করে কি হবে? মাথাটা তালাশ করতে পারো তো কাজ হবে। একজন রক্ষী জবাব দেয়, তোর মাথায় উকুন ছাড়া আছে কি রে শালা? শ্রমিকটি পাল্টা জবাব দেয়, শালা যা, উকুনের লেজে দৌড়ো। টিকটিকিটি ক্ষিপ্র দৃষ্টিতে একবার ওদিকে তাকিয়ে থুথু ফেলে মাটিতে। মা বলে, বুড়ো মানুষ, ছেড়ে দে বাবারা, বোঝার ভারে পিঠ বেঁকে যাচ্ছে। বিরক্ত হয়ে রক্ষী একজন জবাব দেয়, যাও যাও ভাগো, তুমিও দেখছি মুখ না খুলে যেতে পারো না। ভেতরে নির্দিষ্ট জায়গায় এসে বোঝা নামিয়ে কপালের ঘাম মুছে চারদিকে তাকায় মা। গুসেভরা দুভাই ছুটে এলো, দুজনেই মিস্ত্রি। কেক আছে কেক? বড় ভাই ভাসিলি কপাল কুঁচকে জিজ্ঞাসা করে। কাল এনে দেব, মা বলে। ওদের সংকেত। উজ্জ্বল হয়ে ওঠে দু ভাইয়ের মুখ। ও মাগো মা, কাণ্ডটা দেখো! আনন্দে ফেটে পড়ে ইভান। ভাসিলি মাটিতে উবু হয়ে বসে খাবারের পাত্রটার ভিতরে দেখে। চোখের পলকে এক পুলিন্দা কাগজ ওর বুকের মধ্যে ঢোকে। আর খেতে বাড়ি যাব না রে ইভান, এখান থেকেই কিনে খাওয়া যাবে, উচ্চস্বরে বলতে বলতে আরেক পুলিন্দা কাগজ নিয়ে জুতার মধ্যে রাখে। নতুন লোক, আমরা উৎসাহ না দিলে কে দেবে? তাই তো, বলে ইভান হেসে উঠল। মা সাবধানে চারদিকে তাকিয়ে হাঁকে, স্যুপ স্যুপ চাই, গরমা গরম খাবার চাই। আর পুলিন্দা পুলিন্দা কাগজ পাচার করে দু ভাইয়ের হাতে। প্রত্যেকটি পুলিন্দা দেবার সময় পুলিশের বড় কর্তার মুখটা যেন অন্ধকার ঘরে চোখের সামনে দেশলাইয়ের হলদে আগুনের মতো ফস করে জ্বলে ওঠে। আর নিষ্ঠুর উল্লাসে মা তাকে মনে মনে বলে, এই নে, এই নে। তারপরে আরেক পুলিন্দা, এই নে। শ্রমিকরা বাটি নিয়ে খাবার কিনতে আসে। কাছে এলেই ইভান গুসেভ জোরে জোরে হাসে। কাগজের পুলিন্দা থেকে মার হাত সরে আসে খাবারের পাত্রে। হাত দুখানা আপনার খাসা, পেলাগিয়া নীলভনা? হাসতে হাসতে দু ভাই বলে। গোমরা মুখে একজন স্টোকার বলে, অভাবে পড়লে লোকে ইঁদুরও ধরে, রোজগেরে ছেলেটাকে ছিনিয়ে নিয়েছে বেজন্মারা।
এই যে 3 কোপেকের নুডল দাও। যাকগে মা, ভাবনা করো না, চলে যাবে একরকম। মা মৃদু হেসে জবাব দেয়, দুটো দরদের কথা শোনালে, ধন্যবাদ। যেতে যেতে বলে স্টোকার, মিঠে কথায় ট্যাঁকের কড়ি তো আর খরচ হয় না। মা আবার হাঁকে, গরম স্যুপ, খাবার চাই, খাবার। মনে মনে ভাবে, কিভাবে ছেলের কাছে আজকের এই দিনটার কথা বলবে। ওর চোখের সামনে ভেসে ওঠে সেই পুলিশের বড় কর্তার রাগে ফোলা হলদে মুখ। কালো গোঁফজোড়া নড়ে উঠছে কি করবে ঠিক না পেয়ে, আর উল্টানো ঠোঁটজোড়ার ফাঁক দিয়ে বিরক্তভাবে ঝলক দিয়ে দিয়ে উঠছে সাদা সাদা চাপা দাঁতগুলো। মায়ের বুকের মধ্যে খুশি যেন গান গেয়ে যায় সুরেলা পাখির মতো। নিপুণভাবে নিজের কাজ করতে করতে চতুরভাবে ভুরু নাচিয়ে নিজের মনেই সে বলতে থাকে, এই যে আরো। পাঠশালা টরন্টোর ইউটিউব চ্যানেলে আপনারা শুনছেন পুষ্পময়ী বসু অনুদিত, বিশ্বজুড়ে বহুল পঠিত মাক্সিম গোর্কির মা উপন্যাস। আজ ছিল 3য় পর্ব। মা উপন্যাসের পাঠ আজীবন সংগ্রামী কমরেড মা লতিফা আজিম মায়ার স্মৃতিতে নিবেদিত। পাঠশালার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশনের বেল আইকনটি প্রেস করে রাখুন। পাঠ ভালো লাগলে ও প্রয়োজনীয় মনে হলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। পরের পর্ব শোনার জন্য চোখ রাখুন পাঠশালা টরন্টোর ইউটিউব চ্যানেলে। আজকের মতো বিদায়।